প্রিয় গাইডস, আজকে আমি আপনাদের সম্মুখে যারা ভারত ভ্রমণ করবেন তাদের জন্য, তবে আমার ভিডিওটা অত্যন্ত কার্যকর তাদের জন্য যারা ইতিপূর্বে ইন্ডিয়া ভ্রমণ করেননি বা ভারতবর্ষে ভ্রমণ করেননি। আর যারা করেছেন তাদের তো কিছু আইডিয়া রয়েছে, তারা তো সবাই জানেন, তবে তারাও সঙ্গে থাকবেন। কিছু খুঁটিনাটি বর্তমান আপডেট কিছু আপনাদের জানাবার আমি চেষ্টা করব। তো যারা ভিসা পেয়েছেন, ইন্ডিয়ান যে কোনো ভিসা আপনি পেয়েছেন, হয়তো ট্যুরিস্ট, ডাবল এন্ট্রি, মাল্টিপল ট্যুরিস্ট, মেডিকেল, ডাবল এন্ট্রি, এমবেসি ফেস করবেন, যে কোনো বিষয় হোক আপনি পেয়েছেন। এখন আপনি ইন্ডিয়া যাবেন। আসলে ইন্ডিয়া যাওয়ার আগে আপনার কিছু প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে। আপনি কি আসলে সেই প্রস্তুতিটা নিয়েছেন? আমার এই ভিডিওটার সঙ্গে থাকবেন, টানবেন না, A to Z দেখবেন। ভারত ভ্রমণ সম্পর্কিত সবকিছু উত্তর আপনি আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, সঙ্গে থাকবেন। তাহলে মূল কথা আসি। প্রিয় গাইডস, আপনি ভিসা পেয়েছেন, আপনি এখন ভারতবর্ষ ভ্রমণ করবেন, রাইট? তাহলে আপনাকে সঙ্গে নিতে হবে কি কি কাগজপত্র আপনার অত্যন্ত প্রয়োজন, যেগুলি না হলে আপনার ইমিগ্রেশন অনেক সমস্যা হতে পারে। সেগুলি আপনি খেয়াল রাখবেন। যদি আপনি চাকরিজীবী হন, তাহলে আপনার সঙ্গে আপনি নিশ্চিত পেপার রাখবেন। আর যদি ব্যবসায়ী হন, ট্রেড লাইসেন্স অবশ্যই আপনার সাথে রাখবেন। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলি যদি আপনি সঙ্গে না রাখেন তাহলে অনেক হ্যাসেলের সম্মুখীন হতে পারেন, ইমিগ্রেশনে হতে পারেন বটে। তাহলে আগে থেকে আপনার এই কাগজপত্রগুলি গুছিয়ে রাখতে হবে। আর রুপির ব্যাপারে সেটা হলো আপনি এন্ডোস করে ডলার নিতে পারেন, এন্ডোস না হলেও চলবে। আপনি টাকা নিলে আপনি টাকা কনভার্ট করে রুপি নিতে পারবেন বেনাপোল বর্ডার থেকে অথবা পেট্রাপোল টার্মিনাল থেকে। তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। তবে আপনাদেরকে আমি একটি ইনফরমেশন দিই, সেটা হলো আপনারা যদি একজন ভ্রমণ করেন, সেই ক্ষেত্রে 20,000 টাকার মধ্যে, বাংলা টাকা 20,000 টাকার মধ্যে আপনার এনাফ। যদি আপনি বাহুল্য খরচ না করেন, মোটামুটি ভাবে আপনি 4-5 দিন থেকে আসতে পারবেন। আর খরচ করলে তো বলে শেষ করা যাবে না। আপনি ইচ্ছে করলে অনেক টাকায় খরচ করতে পারবেন, মার্কেট করতে পারবেন, এদিক ওদিক ঘুরতে পারবেন। এটা আপনার একান্ত ব্যক্তিগত উপর নির্ভর করবে। তবে 20,000 টাকা হলে নর্মাল 4-5 দিন থেকে আপনি কলকাতা থেকে ঘুরে আসতে পারবেন, টুকটাক কিছু মার্কেট করে নিয়ে আসতে পারবেন, খরচের শেষ নেই। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, পেট্রাপোল যখন আপনারা যাবেন, যখন আপনারা টাকাকে কনভার্ট করবেন রুপিতে, তখন খেয়াল রাখবেন বর্ডার এলাকায় কিন্তু অনেক, ভারতীয় বর্ডার এলাকায় অনেক দালাল রয়েছে। আপনাকে অনেক সমস্যা তৈরি করবে, টাকা কম দিবে, টাকা নিয়ে এদিক ওদিক ঘুরে চলে যাবে, আপনাকে বলবে দিচ্ছি এরকম করে আপনাকে হয়রানি করবে। সে থেকে আপনি খেয়াল থাকবেন। যখন আমরা গিয়েছি শ্যামলী NR, আরেকটা আছে সৌহার্দ্য BRDC, শ্যামলী NR BRDC। আপনারা এইসব বাসে যাওয়ার জন্য চেষ্টা করবেন। ঢাকা থেকে ডাইরেক্ট কলকাতা মার্কুইস স্ট্রিট, বাংলা বাসে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের হ্যাসেলের পরিমাণ বেশি হবে। আমার এই ভিডিওটা নতুনদের জন্য, আপনারা ফলো করবেন। তো ঢাকা থেকে বেনাপোল
4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। আসলে ইমিগ্রেশনটা খুলে 7টার দিকে। এর আগে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আগে থেকেই ইচ্ছে করলে ট্রাভেল ট্যাক্সটা 1000 টাকাটা অনলাইনে দিয়ে দিতে পারেন। পোর্ট ট্যাক্স বাংলাদেশের 60 টাকা, সেটা আপনি আগে দিয়ে দিতে পারেন। শুধু যখন আপনি পেট্রাপোল ইন্ডিয়ার বর্ডারে ঢুকবেন, ইন্ডিয়ার ভিতরে ঢুকবেন, তখন ওদের পোর্ট ট্যাক্স বাংলা টাকায় 300 টাকা আর ইন্ডিয়ান রুপিতে 200 রুপি আপনার দিয়ে এন্ট্রি করতে হবে। এটা মাস্টলি আপনার ওখানে দিতে হবে। তো আপনি ওই 2টা কাগজ বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে যাবেন, আর পেট্রাপোল যেটা ট্যাক্স 300 টাকা, সেটা আপনি সরাসরি ওখানে গিয়ে দিয়ে দিবেন। আর পোর্ট ট্যাক্সটার আর অ্যারাইভাল কার্ডটা তৈরি করবেন, আগে বানাবেন না। আসলে অনেকে ভুল করে অ্যারাইভাল কার্ডটা অনেক আগে বানিয়ে রাখে, 2-1 দিন আগে। এতে করে আপনার ইমিগ্রেশনে আপনি হয়রানির শিকার হবেন। কারণ ইমিগ্রেশন অফিসার আপনি দেখবেন যেদিন ঢুকছেন ওদিনকেই ফর্মটা পূরণ করতে হবে, এবং ওই ফর্মের মধ্যে আপনি কলকাতাতে, ইন্ডিয়াতে যে কোনো জায়গায় থাকবেন তার একটা মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, সেখানে আপনাকে ঠিকানা উল্লেখ করতে হবে এবং আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে। এগুলি খেয়াল রাখবেন। যদি আপনি এই ব্যাপারটা তৈরি করে না যান, তাহলে আপনাকে হয়রানি করা হবে, আপনাকে 1-1.5 ঘন্টা লেট হবে। পরবর্তীতে আপনাকে আবার ওখানে টার্মিনালের ভিতরেই আপনাকে ফর্মটা পূরণ করে, ওখানে ফর্ম পূরণ করার স্টল রয়েছে, একটা মেয়ে আছে, মহিলা আছে, তাদের দ্বারা পূরণ করে আবার আপনাকে এটা দিতে হবে। মিনিমাম আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জার্নির সমস্যা হয়ে পড়বে, আপনার লেট হয়ে যাবে। এটা খেয়াল রাখবেন। তবে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করবেন, দেখা গেছে যে শ্যামলী এনআরএ, তো সোয়াগ গাড়িতে যেতে পারেন, সেখানে এলো ট্রানজিট, ওখান থেকে আপনাকে আবার লোকাল গাড়িতে করে নিয়ে যাবে। তবে আমি মনে করি, আমি সাজেশন করব যারা যাবেন তারা ডাইরেক্ট গাড়িতে যাবেন, হয়তো শ্যামলী এনআর বিআরডিসি অথবা সোয়াগ দিয়ে। ভাড়া নিতে পারে আপনাকে থেকে 23 থেকে 2400 টাকা, 24 টাকা ভাড়া নিতে পারে। এবং ইমিগ্রেশনে নানা ধরনের হয়রানির চেষ্টা করবে, আপনি সে থেকে খুব কেয়ারি থাকবেন, সতর্ক থাকবেন। তারপরে যখন আপনি ইন্ডিয়াতে যাবেন, পেট্রাপোল থেকে, হরিদাসপুর থেকে আপনার কলকাতা মার্কোস স্টেট 85 কিলো, 85 কিলো, 85 কিলো। আসলে 85 কিলো আপনাকে ভ্রমণ করতে 5 ঘন্টা সময় লাগে, কারণ রাস্তাগুলি এত সরু এবং এত জঞ্জাল যুক্ত যে গাড়ি ইজিলি ভাবে চালাতে পারে না ড্রাইভাররা। অনেক সমস্যা, লোকাল বাস এদিক ওদিক ঘোরাফেরা করে, রাস্তার জ্যাম থাকে, সেই ক্ষেত্রে আপনার 4 থেকে 5 ঘন্টা লেগে যায় এই 85 কিলোমিটার মার্কোস স্টেট পৌঁছাতে। ধৈর্য সহকারে আপনাকে যেতে হবে। হয়তো মধ্যবর্তীতে আপনাদের লাঞ্চের একটা ব্যবস্থা থাকবে, হয়তো বনগ্রাম অথবা 24 পরগনা, চুরুলিয়া, তারপরে আরেকটা জায়গা আছে ওখানে, যেটা বারাসাত যে একটা জায়গা আছে, ওখানে আপনাদের হোটেলের খাবারের জন্য বিরতি দিতে পারে। মার্কোস স্টেট যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, এই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেবেচিন্তে দেখবেন। খাবারের জন্য আমি আপনাদেরকে সাজেশন করব, বিষয়টা যেটা হলো যে আপনারা মার্কোস স্টেটে যদি থাকেন, সেখানে বাংলা খাবারের জন্য প্রসিদ্ধ কয়েকটা হোটেল রয়েছে। আমি নাম বলে দিচ্ছি: নবাব ইটিং হাউস, আব্দুল খালেক রেস্টুরেন্ট, কস্তুরি, দাওয়াত। এগুলির মধ্যে আপনি সাশ্রয়ী মূল্যে বাংলা যে কোনো খাবার খেতে পারবেন। আর যদি থাকার ব্যবস্থার কথা বলি, এখানে মার্কোস স্টেজে অনেক হোটেল রয়েছে, তবে বর্তমান একটু সমস্যার কারণে প্রায় অনেকগুলি হোটেল, লোকাল যে হোটেলগুলি নর্মাল, নিরাপত্তার ব্যবস্থা নেই, সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আর যেগুলি নিরাপত্তা ব্যবস্থা আছে, সেই হোটেলগুলি এখনো খোলা রয়েছে, রেস্টুরেন্ট খোলা রয়েছে। আপনারা এখানে দেখে শুনে সেখানে আপনারা থাকতে পারবেন। তবে 1 থেকে 2000 টাকার মধ্যে যদি আপনি হোটেল বুক করেন, তাহলে মোটামুটি আমি মনে করি ভালো হোটেল আপনারা পেয়ে যাবেন। আর 2 থেকে 3000, 4000 এরকম উপরে যে হোটেল রয়েছে, ওগুলি অত্যন্ত ভালো মানের হোটেল, ওগুলি রয়েছে।
যাদের টাকা পয়সার কোনো প্রবলেম নেই তারা ওইসব হোটেলে আপনারা থাকতে পারবেন। আর নর্মাল যেটা 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনি ভালো হোটেল পেয়ে যাবেন। একটু ঘুরে ঘুরে আপনারা চেষ্টা করবেন, দেখবেন। শুধু মার্কুইস স্টেজে থাকতে হবে তা না, এর আশেপাশেও মির্জা গালিব স্টেট, জাকারিয়া স্টেট, তারপরে নিউ মার্কেটের অপোজিট ধর্মতলার দিকে, বড় বাজারের দিকে, হাওড়ার দিকে আপনারা দেখে শুনে নিতে পারবেন। তবে যদি পুরানা কোনো সঙ্গী বা বন্ধু বান্ধব লগে থাকে তাহলে ট্যুরটা জমবে ভালো। কারণ একা গেলে ট্যুরটা জমবে না, কারণ একা গেলে নানা ধরনের সমস্যা করতে হয়, আর একা মানুষ বোকা। ট্যুর দুজন হলে অত্যন্ত মজাদার এবং চমৎকার হয়। চেষ্টা করবেন 2-3 জন যাওয়ার জন্য। আর বিষয়টা আপনি থাকার যে হোটেলগুলি থাকলেন, তারপর যদি আপনারা কেনাকাটার চেষ্টা করেন, কেনাকাটার জন্য যদি চেষ্টা করেন তাহলে এখানে অনেকগুলি মার্কেট রয়েছে। নিউ মার্কেট রয়েছে, আপনি সব ধরনের সব আইটেমের আপনার শপিং করার সব ব্যবস্থা আছে, সবকিছু সব আইটেম পেয়ে যাবেন। বাংলাদেশি যারা ওখানে যায় বেশিরভাগই নিউ মার্কেটে ওখানে তারা কাপড়, জামা কাপড়, নানা ধরনের কসমেটিক জাতীয় জিনিস, এভরিথিং সবকিছু পাবে। তারপর ধর্মতলাতে রয়েছে ডিমার্ট, এখানে গেট 1 বাই 1 ফ্রি, গেট 1 বাই 2 ফ্রি, এগুলি রয়েছে। আপনার একটা কিনলে 2টা ফ্রি, একটা কিনলে 1টা ফ্রি, এরকম ডিমার্ট রয়েছে ধর্মতলা। ওখানে আপনারা গেলে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখে শুনে আপনার নিত্য প্রয়োজনে যা যা প্রয়োজন সেটা আপনি কিনতে পারবেন। তা আমি গিয়েছিলাম ওখানে, 1 সপ্তাহ ট্যুরে থেকেছি। তা আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আপনারা আমার একটু যে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন কেনাকাটা করে। তবে টুরিস্ট ভিসাধারী যারা, তাদেরকে অবগতির জন্য আমি এটা জানাচ্ছি যে আপনারা অতিরিক্ত কোনো জিনিস, যে কোনো জিনিসই হোক, নেওয়ার চেষ্টা করবেন না। কারণ যদি আপনি কিনেন তাহলে আপনার একটা সমস্যা হবে। কারণ বর্ডারে কিন্তু 3-4 জায়গায় চেক হয়। চেকটা যখন হবে তখন আপনার এই মাল সাবান হয়তো তারা অতিরিক্ত হলে রেখে দিতে চাইবে, রেখে দিবে অলরেডি। তো আপনারা খেয়াল রাখবেন যাতে একই আইটেমের জিনিস অতিরিক্ত না হয় এবং 8-10টা আইটেমে মিলিয়ে যাতে হয়। কারণ একই ধরনের জিনিস যদি একাধিক কিনে থাকেন তাহলে বর্ডারে বুঝবে যে আপনি বিজনেস করতে চাচ্ছেন। আপনি এখান থেকে লাকিস পার্টি এখান থেকে কিনে ঢাকাতে নিয়ে বিক্রি করেন। তবে সেদিক থেকে খেয়াল রাখবেন, অতিরিক্ত মাল নেওয়ার চেষ্টা করবেন না, এক আইটেমের একাধিক পণ্য নেবেন না, এবং নিলে আপনার এই মাল রেখে দিবে, এগুলি আর আনতে পারবেন না। যেই ট্যাক্স হবে সেটা দিয়ে আপনার আনতে পারবেন না। তাহলে এই বিষয়গুলির উপর আপনি খুব খেয়াল রাখবেন। এবং আমরা যখন এসেছি সেখানে আমি এই হিসাব করে পণ্য কিনেছি। আবার ওখান থেকে যখন আপনারা ঢাকাতে আসবেন, ওখানে রয়েছে গ্যাস, রয়েছে বাস, তারপরে রয়েছে আপনার সৌহার্দ্য, বিআরডিসি, শ্যামলিয়ানার, এই বাসের মাধ্যমে আপনারা আবার ঢাকা ব্যাক করতে পারবেন। ঢাকা আপনারা ব্যাক করতে পারবেন কনফার্ম। তো ব্যাক করলে আপনারা ওখান থেকে 1700 রুপি দিলে আপনারা টিকিট পেয়ে যাবেন। ডাইরেক্ট আপনি ঢাকা আরামবাগ এসে করতে পারবেন। তাহলে আরামবাগ চলে আসবেন 1700 টাকার বিনিময়ে, ঠিক আছে। আর আপনি আসার পথে ওই যেটা পেট্রাপোল ইন্ডিয়ান যে টার্মিনাল পোর্ট, ওখানে আবারও আপনার পুনরায় আরো 300 টাকা দিতে হবে ট্যাক্স ফি, মানে পোর্ট ফি আপনাকে 300 বাংলা টাকা, ইন্ডিয়ান টাকা 200 রুপি আপনাকে দিতে হবে, নাহলে আপনাকে আসতে পারবেন না। অবশ্যই আপনাকে দিতে হবে। এটা নতুন তারা নিয়ম করেছে, 2 থেকে 2.5 বছর আগে এই পোর্টটি চালু করা হয়েছে, টার্মিনালটি। তো প্রিয় গাইডস, ইন্ডিয়ান ভ্রমণ সংক্রান্ত তথ্যগুলি আপনাকে আমি দিলাম। আশা করি আমার এই তথ্য আপনাদের কাজে লাগবে। বিশেষ করে যারা নতুন যাবেন তাদের অত্যন্ত কাজে লাগবে। A to Z আপনারা ফলো করবেন আমার ভিডিওটি, ওইভাবে আপনারা যাবেন, তাহলে কোনো রকম হ্যাসেলের শিকার হবেন না
এবং আরেকটা বিষয়, যখন আপনারা যাবেন আপনাদের লাগেজের মধ্যে কোনো রকমের চাকু, ব্লেড, দিয়াশলাইয়ের ম্যাচ এই জাতীয় কিছু রাখার চেষ্টা করবেন না, তাহলে আপনি হ্যারাসমেন্ট হবেন। আপনার ব্যাগ খুলবে, ব্যাগ খুলে কেটে এটা ওটা নেড়ে চেড়ে সব দেখবে। তো এই বিড়ম্বনা থেকে আপনি বেঁচে যাবেন যদি এগুলি আপনি না নেন। সতর্ক থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।